আজকের গল্প হানাবাড়ি নাচ কাজ। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে ওই কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌড় এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটি দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। আরে, তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ হে। তোমার মোবাইল নেই যাতে তুমি ওই ফোন করলে ধরতে পারো? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা তুমি কি এখনই চলে যাচ্ছ? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কে রাতে কি খাবে? খাবার কিনে নিয়ে আসতে পারতাম। এত চিন্তা কিসের? ও তো বলছে যে ওরা জোগাড় করে দেবে। হ্যাঁ হ্যাঁ আমিই নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে এসো। আমরা একটু ঘুরে এই বাড়িটা একটু দেখি কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো সেটাও তো একবার দেখতে হবে নাকি? সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদারের আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলে ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সাদা চাদর পাতা, তার সাথে বালিশ কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছে। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিং এ খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া উচিত? চলুন। বলেই সুব্রত চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার ওপরে। বলল, এটাকে খুলল। রাজ উত্তর দিলেন, আমি ওই ঘরের গরম হাওয়াটা যাতে বেরিয়ে যায় তার জন্য। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না বলে বলল,
তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিং এ এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতনই সাজানো আছে। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়ার তদারকিও করলো। খাওয়া শেষ করে উঠতেই ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক 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 ধন্যবাদ তোমাকে ভাই, অনেক ধন্যবাদ, অনেক করেছো আমাদের জন্য। একটা কাজ করো, তোমাকে আর থাকতে হবে না, রাতও তো অনেক হলো, এবার তুমি এসো, ঠিক আছে? দরকার পড়লে ওই ঘন্টাটা একবার নাড়বোখানে, ঠিক আছে? তবে মনে হচ্ছে দরকার পড়বে না। এসো এসো। মানে 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 তুমি রাতে একটু সজাগ থাকো তো, যদি দরকার পড়ে ডাকলে পাবো তো তোমাকে। হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয় গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে, তখন জমিদারের নাচঘরের বাইরের ব্যবস্থাও করলে বেশ একটু আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ হয়নি। এটা বেড়ে বলেছো, কিন্তু আগে বললে হতো, এখন তো আর কিছু করা যাবে না। আরে সুব্রতকে বললেই তো হতো। আরে ও কি এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে পারতো? মনে হচ্ছে পারতো না। ওই যে চম্পা নাকি ওর সাথে ওকেই তো রেখে দিতে পারতো এই মনোরঞ্জন করার জন্য। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। এই যা, লোডশেডিং! আরে সুব্রত আগে বললে 2-3টে মোমবাতি আনিয়ে রাখতাম। যাক, আর কি করা যাবে। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন একটা অনুভূতি হয় না? তোমার ভয় করছে নাকি? ভয় নয়, তুমি সেই আগের মতো ওই ভীতি রয়ে গেছো, জানতাম না তো। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি। আরে কিসের শব্দ? ঘুঙুরের ঘুঙুরের শব্দ। কোথায়? আমি ওই শোনো। এবার রাজও শুনতে পেল। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি থেকে নেমে আসছে নিচে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তো তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। দেখেছ তো? কি নাচ দেখবে, কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে চোর ধরে ধরে এনেছিলে।
আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তুই ওকে মেরেই দেবে। এসব বলছো আজগুবি? আমরা তো তোমাকে চিনি না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই আপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই প্রকৃতির কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। রানী আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনে ঘুঁ ঘুঁ করতে লাগলো, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুজনে ছাড়াতে পারল না। খানিক পর দুজনে বলল, কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে? যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন, আর অন্যকেও শেয়ার করে গল্পগুলো শুনতে সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া আমরা আমাদের এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারব না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আমরা আবার ফিরছি আমাদের পরের গল্প নিয়ে। নমস্কার।